আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হচ্ছে বোটানির চ্যাপ্টার 4, সেটা হচ্ছে অণুজীব এর অধ্যায়। তো বন্ধুরা, এই অধ্যায়টা আমি তোমাদের প্রথম ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। দেখা যাক কিভাবে আমি তোমাদেরকে শিখাতে পারি, এবং তোমাদের যদি এই চ্যাপ্টারটা ভালো মতো করার ইচ্ছা থাকে তাহলে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও, যাতে করে আমি প্রতিটা ভিডিও স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দিতে পারি। আর যদি তোমরা চাও এরকম ভিডিও, তাহলে আমি তোমাদেরকে অনেক সুন্দরভাবে এই চ্যাপ্টারটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলো আর কথা না বাড়িয়ে দেরি না করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বোটানি চ্যাপ্টার 4 লিখে নিয়েছি। তো প্রথমে চ্যাপ্টারটার নাম আমরা আগে ভালো মতো বিশ্লেষণ করি। চ্যাপ্টারটার নাম হচ্ছে অণুজীব। তো বন্ধুরা, অণুজীব বলতে আমরা কি বুঝি? অণুজীব বলতে আমরা এমন কিছুকে বুঝে থাকি যেগুলো মূলত খুবই ক্ষুদ্রাকার এবং যেগুলোকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তাহলে আমরা আমাদের বই থেকে জীবের সংখ্যাটা ভালো মতো পড়ে নেব, কারণ এটা যদি আমরা জানতে পারি, এটা মূলত পরীক্ষায় আসে না, তবে এটা আমরা যদি জানি তাহলে আমাদের অণুজীব সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকবে আর কি। তো অণুজীব হচ্ছে খুবই ক্ষুদ্র একটা জীব যেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এরপর বন্ধুরা, অণুজীবের মধ্যে আমাদের প্রথমেই দেখা হবে কার সাথে? প্রথমেই দেখা হবে আমাদের হচ্ছে ভাইরাসের সাথে। সো ভাইরাস আমাদেরকে কি কি মানে সাহায্য, তারপর হচ্ছে উপকার, অপকার যা যা করে আমরা টোটাল এগুলো জানবো। তার পূর্বে আমাকে ভাইরাসের সংজ্ঞাটা ভালো মতো জানতে হবে। তো বন্ধুরা, ভাইরাসের সংজ্ঞা থেকে আমরা কি জানি? যে ভাইরাসের সংজ্ঞা থেকে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে ভাইরাস হলো একটি মানে বিষ। প্রথমে আমরা সংজ্ঞা না জানি, আমরা জানি ভাইরাস শব্দটা হচ্ছে ল্যাটিন এবং এর অর্থ হচ্ছে বিষ। এবং ভাইরাস দুইটি বিষয় দিয়ে গঠিত, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়েই মূলত ভাইরাস গঠিত। তো এখানে নিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝাচ্ছে? নিউক্লিক অ্যাসিড মূলত হচ্ছে আমাদের ডিএনএ ও আরএনএ। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। এখানে আমাদের নিউক্লিক অ্যাসিড মূলত ডিএনএ এবং আরএনএ। আশা করি বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, ভাইরাসের পরিচিতি। তো এখন আমরা ভাইরাস কাকে বলে সেটা শুনবো। তো ভাইরাস মূলত অতি আণুবীক্ষণিক অকোষীয়। ভাইরাসের কিন্তু নির্দিষ্ট কোনো কোষ নাই, কোষহীন, তাই এটাকে অকোষীয় বলতে হয়। ভাইরাস হচ্ছে অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যা হচ্ছে জীবদেহের মধ্যে তার রোগ সৃষ্টি করে আর জীবের দেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থা বিরাজ করে। এর কারণ মূলত আমরা সংজ্ঞাটা পড়লাম কিন্তু আমরা কিছু বুঝলাম না। এর কারণ হচ্ছে ভাইরাসের, আমি শর্টে তোমাদেরকে বুঝাই, ভাইরাসের কিছু পয়েন্টস রয়েছে, ঠিক আছে? তো ওর মধ্যে আমরা যদি পয়েন্টসগুলো ভালো মতো বুঝি তাহলে একটি হচ্ছে, প্রথম, ভাইরাস হচ্ছে অকোষীয়। আমরা তো এটা জানলাম একটু আগেই। আবার শুনলাম যে ভাইরাস কিন্তু একটা অণুজীব, তার মানে অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক, ঠিক আছে কিনা বানানটা আমি জানি না, দেখতে হবে আর কি। আসলে এখানে হস্যিকার হবে। আচ্ছা আচ্ছা, ভাইরাস হচ্ছে অকোষীয় অতি আণুবীক্ষণিক, তারপর হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। এখন বন্ধুরা, তোমরা তো বাধ্যতামূলক পরজীবী সম্পর্কে কোনো কিছুই জানো না, তাই আমি তোমাদেরকে এই বিষয়টি আগে জানাই। বাধ্যতামূলক পরজীবী বলতে বোঝায় যে ভাইরাস যদি জীবদেহের ভিতরে, মনে করে এটা আমার জীবদেহ, এই দেহের ভিতরে যদি একটা ভাইরাস প্রবেশ করে তবেই কিন্তু ভাইরাস তার বংশ বৃদ্ধি করতে পারবে। মানে অনেকগুলো ভাইরাস সৃষ্টি হবে, ফলে দেহ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যাবে। কিন্তু একটা ভাইরাসকে যদি আমরা এরকমভাবে ফেলায় রাখি কোনো এক জায়গায়, মনে করো, তাহলে সে কিন্তু মৃতপ্রায়, মানে তার কোনো অস্তিত্বই নাই। কারণ তার বংশ বৃদ্ধি হবে না, তার থেকে অনেকগুলো ভাইরাস সৃষ্টি হবে না। কারণ সে তো কোনো জীবদেহ কিংবা প্রাণীর দেহের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারছে না। ভাইরাস কিন্তু উদ্ভিদ প্রাণী উভয়ের ক্ষেত্রেই প্রবেশ করে। তো বন্ধুরা, এই কারণেই ভাইরাসকে বলা হয়েছে বাধ্যতামূলক পরজীবী। মানে সে পরজীবীর উপরে নির্ভরশীল, মানে একটা অন্যের উপরে সে নির্ভর করে থাকে, তাই তাকে পরজীবী বলা হয়। সুতরাং ভাইরাসের তিনটা বৈশিষ্ট্য দেখো: অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী। এবং আরও একটি কথা এই বাধ্যতামূলক পরজীবী থেকে এসেছে, সেটা হচ্ছে ভাইরাস জীবদেহে
যখন থাকে তখন সেটি বংশ বিস্তার করে বা রোগ সৃষ্টি করে। পরবর্তীতে জীবদেহের বাইরে সে নিষ্ক্রিয় অবস্থা বিরাজ করে। মানে তার কোনো কিছুই হবে না। সে একটা নিষ্ক্রিয় আরকি। সেই কারণেই আমরা মূলত ভাইরাসকে সংজ্ঞা অনুসারে বলতে পারি ভাইরাস একটি অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী বস্তু এবং এটি জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থা বিরাজ করে এবং জীবদেহের ভিতরে সক্রিয় অবস্থা বিরাজ করে রোগ সৃষ্টি করে আরকি। তো এটা ছিল আমাদের ভাইরাসের পরিচয় এবং ভাইরাস কি? ভাইরাস মূলত নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি। আমরা আরেকবার রিভাইজ করে নিই। অণুজীব হচ্ছে আমাদের মানে অতি আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া দেখা যায় না। ভাইরাস আছে একটা অণুজীব, সেটা হচ্ছে কোষহীন, ল্যাটিন শব্দ বিষ, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন হচ্ছে ডিএনএ ও আরএনএ দিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এরপর হচ্ছে ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী। কারণ ভাইরাস হচ্ছে একলা, একলা কোথাও থাকতে পারে না। সে কোনো একটা জীবদেহ কিংবা প্রাণীদেহের ভিতরে তার বংশ বিস্তার করতে সক্ষম। বাকি ভাইরাসকে যদি আমরা কোথাও রেখে দিই সেটা কোনোভাবেই সক্রিয় হয়ে ওঠে না। সেটা নিষ্ক্রিয় অবস্থা বিরাজ করে। তাই ভাইরাসকে বাধ্যতামূলক পরজীবী বলা হয়। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম হচ্ছে আমাদের ভাইরাস, যেটা ছিল ভাইরাসের টোটাল পরিচয়। এখন চলো বন্ধুরা আমরা কিছু ভাইরাসের বিষয় পড়ে নিই। তো ভাইরাসের সৃষ্টি বা হচ্ছে কে কি করেছিল সেগুলো আমরা যদি আমাদের একটু বইয়ের দিকে খেয়াল করি। আসলে এটা হচ্ছে আমার বই। তো আমি তোমাদেরকে দাগানো বই দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার এই বইটা ফলো করতে পারো। বাট এখানে আমি তোমাদেরকে বলি যে তোমাদের প্রতিটা লাইনই পড়তে হবে না। আমি যেগুলো বলবো সেগুলো তোমরা জাস্ট পড়ে নিবা। সেক্ষেত্রে প্রথমে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। ঠিক আছে? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার হচ্ছে, আমি দেখো ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা দেখি। আচ্ছা যাই হোক, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার ভাইরাস সংঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। তারপর হচ্ছে অ্যাডolf মায়ের মোজাইক রোগ সৃষ্টির কথা উল্লেখ করেন। এই দুইটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট ডিমিট্রি ইভানোভস্কি হচ্ছে বা আইভোনোভস্কি প্রমাণ করেন যে রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়াকে ফিল্টার করার পরও সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি করতে সক্ষম। এর মানে ডিমিট্রি ইভানোভস্কি কিন্তু ভাইরাসের আবিষ্কারক হিসেবে মানে এখানে বলা হয়। তারপরে এখানে মার্টিনাস বেইজেরিং হচ্ছে তামাকের মোজাইক রোগের ভাইরাসকে সৃষ্টি করে, মানে উল্লেখ করে আর কি, আবিষ্কারক বলো যে টিএমবির আবিষ্কারক হচ্ছে মার্টিনাস বেইজেরিং। তারপর হচ্ছে ওয়াল্টার রিড পিটজর। এখানে মনে রাখার একটা টেকনিক, সেটা হচ্ছে রিড পিত। দুইটা কিন্তু মানে হস্যিকার এরকম আর কি, রিড পিত, এই দুইটা দিয়ে তোমরা মনে রাখতে পারবে ওয়াল্টার রিড পিটজর সৃষ্টি করে। তারপর হচ্ছে এখানে আমাদের যদি বলি যে ভাইরাসের যে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি সেটা কারা বলে, সেটা হচ্ছে এফসি বার্ডেন আর হচ্ছে এনডব্লিউপিডি। বার্ডেন আর পিডির নাম কথায় এই দুইটা দিয়ে তোমরা মনে রাখবা। তারপর হচ্ছে আমাদের এগুলো লাগবে না। তারপরে হচ্ছে লোভ, বিজ্ঞানীর লোভ হচ্ছে বলে ভাইরাস ভাইরাসি কথাটি বলে বিজ্ঞানীর লোভ। তারপর গেল এইচআইভি আবিষ্কার করে গেল। আমরা এটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আম, যে হচ্ছে এইচআইভি আবিষ্কার করতে করতে বিজ্ঞানীর প্রাণ গেল। তো এখানে গেল দিয়ে আমরা এভাবে মনে রাখতে পারি। তো আমাদের টোটাল এইগুলাই ছিল। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যানলি। স্ট্যানলি হচ্ছে স্ট্যানলি মূলত আমাদের হচ্ছে ভাইরোলজির জনক। তো ভাইরোলজির জনক কে? স্ট্যানলি। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এইখানে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তার মধ্যে আমরা তোমাদেরকে যদি বলি যে এখানে ভাইরাস সাধারণত 12 ন্যানোমিটার, আমাদের এগুলো লাগবে না। ভাইরাসের গড় ব্যাস এটা লাগবে 8 থেকে 300 ন্যানোমিটার। এবং ভাইরাসের গড় ব্যাসের পরে আমাদের হচ্ছে যেটা মনে রাখার, ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। আর হচ্ছে গোলালুর মোজাইক ভাইরাস, গো বসন্তের ভাইরাস, এগুলো হচ্ছে বৃহৎ আকৃতির ভাইরাস। তো এই টোটাল এইগুলা যদি আমরা ইনফরমেশন মনে রাখি তাহলে ভালো। আর এক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে কখনো ম্যাথ লাগে না। তারপরেও তোমরা চাইলে এটা দেখে নিতে পারো, কেননা অনেক ক্ষেত্রে আমাদের এমসিকিউ এই যে মাইক্রোমিটার, ন্যানোমিটার এগুলো থাকে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে চলে আসি বন্ধুরা আমাদের ভাইরাসের প্রকৃতি নিয়ে কথা বলি। এখানে লিখে রাখছি যে ভাইরাস বাধ্যতামূলক পরজীবী কোষীয় অঙ্গাণু না থাকায়, অর্থাৎ ভাইরাসের ভিতরে কোনো প্রকার কোষীয় অঙ্গাণু নাই। এর কারণ ভাইরাসে কোনো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, গোলগি বডি এগুলো কিচ্ছু নাই। যার কারণে ভাইরাসকে আমরা বাধ্যতামূলক পরজীবী বলি। কারণ ভাইরাস তো এগুলো না থাকায় নিজের কোষ বিভাজন করতে পারে না। তাই ভাইরাস অন্যের দেহে প্রবেশ করে নিজের বংশ বিস্তার করে এবং সক্রিয় অবস্থা বিরাজ করে। এখানে অনেকগুলো ভাইরাসের চিত্র দেওয়া আছে, আমরা খুব সুন্দরভাবে দেখে নিতে পারছি। তোমরা এগুলো দেখে নিও পরবর্তীতে। বাট এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চিত্র টিটু ভাইরাস। তো টিটু ভাইরাসকে আমরা পরবর্তীতে দেখব, এটাকে আমরা আঁকবো সহ। আর এইগুলোর মধ্যে আমরা করোনাকে চিনি খুব ভালো মতোই। আর এগুলো আর আমাদের লাগবে না। টিএমভি ভাইরাস একটা দণ্ডাকার, আমরা এটা দেখে নিতে পারি। তো আসলে বন্ধুরা আমি কিছু শর্ট ট্রিক্স দিয়ে তোমাদেরকে এই ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্যটা মনে রাখার বিষয় বলে দিই। তো তার আগে আমি একটা বিষয় বলি যে ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। এই কথাটি বলে বিজ্ঞানী সাল্লে। তো বিজ্ঞানী সাল্লে এই কথাটি বলে যে ভাইরাস রাসায়নিক অণু আর সজীব কোষের মধ্যবর্তী এক প্রকার বস্তু। অর্থাৎ তার মানে ভাইরাস হচ্ছে
সজীব কোষ আর রাসায়নিক অণু এর কথা হচ্ছে একটা কোষ যেটা খুবই সজীব এবং রাসায়নিক অণু আমরা তো বুঝি এটা কি। তো এই দুটার মধ্যবর্তী একটা পর্যায় হচ্ছে ভাইরাস। এটা তো প্রাণী না, জীব না, তাই এটাকে বলা হচ্ছে বিজ্ঞানী সালে। তো তারপর হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্যসমূহকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর একটা হচ্ছে জীবীয় রাসায়নিক বৈশিষ্ট্য। তো আমরা জড় রাসায়নিক বৈশিষ্ট্য প্রত্যেকটা পড়বো, এর মধ্যে আমাদের একটা বিষয় আছে কত সব করা যায়, কত সব করা যায় দিয়ে আমি মনে রাখবো যে কতে হচ্ছে আমাদের কেলাসিত করা যায়, ততে হচ্ছে তলানীকরণ করা যায়, দন্ত সতে হচ্ছে সেন্ট্রিফিউজ করা যায়, সাসপেনশন তৈরি করা যায় এবং বতে হচ্ছে ব্যাপন করা যায়। তো ভাইরাসকে কি কি করা যায় আমরা এইটা দিয়ে মনে রাখতে পারবো খুব ইজিলি। তো এখানে আমাদের আরেকটি বিষয় যে ভাইরাস অ্যাসিড ক্ষার লবণ প্রতিরোধে সক্ষম এবং অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, ভাইরাস, লবণ, ক্ষার এগুলা প্রতিরোধ করে, বাট অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোরূপ প্রতিরোধ সৃষ্টি করতে মানে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। মানে ভাইরাসকে যদি দমন করতে হয় আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে এইটার কোনো ফল পাবো না। এর মানে এটাই বোঝে। তো তারপর আমি তোমাদেরকে আরেকটি লাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই জিনিসটা হচ্ছে একেবারেই নিষ্ক্রিয় রাসায়নিক পদার্থ হিসেবে বিরাজ করে হচ্ছে ভাইরাস। কারণ আমি তো বলেই দিয়েছি কারণ এটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। বন্ধুরা এই জিনিসটা তোমাদের যেন খুব ভালো মতো আয়ত্তে থাকে, বাধ্যতামূলক পরজীবী বস্তু কি? এটা হচ্ছে আমাদের ভাইরাস। তো অণুজীব নয়, অণুজীবের মতো এটা। সত্যিকার অর্থে আরকি। তো ভাইরাসের আরেকটা ২ টা বিষয় আমরা এখানে তোমাদেরকে বলি। আ এখানে যে আমি বলছিলাম ভাইরাসের মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এইসব নাইকো। তাই ওইগুলো আরকি বলছে। তারপর আমরা চলে আসি আমাদের আরেকটা ইম্পোর্টেন্ট লাইনে। তো এই লাইনটাতে আমাদেরকে বলছে যে প্রাণ রাসায়নিক বিদগণ ভাইরাসের জড় বৈশিষ্ট্যসমূহকে প্রাধান্য দেন। প্রাণ রাসায়নিক বিদগণ জড় বৈশিষ্ট্যকে প্রাধান্য দেন আর অণুজীব বিজ্ঞানীগণ জীব বৈশিষ্ট্যসমূহকে প্রাধান্য দেন। বন্ধুরা এটা যদি তোমরা মনে রাখতে চাও তাহলে তোমাদেরকে একটা শর্ট ট্রিক বলে দিই, সেটা হচ্ছে অণুজীব। অণুজীব বিজ্ঞানীগণ জীব, জীব বৈশিষ্ট্যকে প্রাধান্য দেয়। আর তাহলে জড় বৈশিষ্ট্যকে কারা প্রাধান্য দিবে? প্রাণ রাসায়নিক বিদগণ। তার মানে জীব দিয়ে আমরা মনে রাখবো এটা। তারপরে এখানে আমরা দেখি ভাইরাসের গঠন, অন্তর্গঠন। আমরা এটা প্রথমে কি করব? অন্তর্গঠন দেখলে আমরা প্রথমে ভাইরাসের চিত্রটা দেখব। কারণ চিত্র দেখলে আমরা কি কি পার্ট আছে আমরা সেই পার্টগুলা খুব ভালো মতো বুঝতে পারবো, জানতে পারবো, তারপর এগুলো নিয়ে পড়বো। কিন্তু আমরা আগে যদি এইগুলো নিয়ে পড়তে যাই তাহলে কিন্তু আমাদের কিছুই শেখা হবে না। তাই বন্ধুরা আমি আগে ভাইরাসের চিত্র তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে একটা ভাইরাস, পাশে অনেকগুলা কাটা আছে, ভিতরে এরকম আছে। তো চলো আমি এই চিত্রটা তোমাদেরকে ড্র করে দেখাই। আসো। এটাতে হাইলাইট হচ্ছে না। এক্সামে বন্ধুরা তোমরা যদি কলেজ এক্সাম দাও অবশ্যই কিন্তু পেন্সিল ইউজ করবে। অবশ্যই ভাইরাসের চিত্র তাই না, তারপরে তোমরা যদি যে কোনো ড্রয়িং এ পেন্সিল ইউজ করবে। তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি পার্টগুলো একবার মানে ইন্ডিকেট করে নিই। হুম, তো চলে আসি আমি এবার বিষয়টা। এটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, তারপরে এটা হচ্ছে আমাদের ক্যাপসোমিয়ার, আর এই টোটালটা হচ্ছে আমাদের ক্যাপসিড। তারপর ক্যাপসিড কেন আমি তোমাদেরকে সব বিশ্লেষণ করবো। এটা হচ্ছে কন্টক, আর আমাদের এনভেলপ আছে, এনভেলপ স্পাইক। তো এটা কন্টক বা স্পাইক দুইটাই। এনভেলপ, হ্যাঁ এই যে এটা হচ্ছে এনভেলপ। হ্যাঁ, তো একটা ভাইরাস যদি আমরা রাখি, ভাইরাসের কি কি পার্ট থাকে প্রথমে বলি। ভাইরাসের এরকম একটা দেহের একটা আবরণ থাকে, এই যে এটা হচ্ছে একটা আবরণ, এরকম। এই আবরণটাকে বলা হয় এনভেলপ। এই যে আমি এখান থেকে লিখছি এটা এনভেলপ, মানেই হচ্ছে আবরণ। এরপর ভাইরাসের গায়ে এরকম একটা খাড়া খাড়া কাটা থাকে, কাটাগুলোকে কন্টক কিংবা স্পাইক বলে। স্পাইক আমরা লিখছি যেহেতু বই আমাদের এটাই মনে হয়। তারপর এখানে আমরা দেখছি ভাইরাসের যে ভিতরে একটা এইরকম বস্তু থাকে যেগুলোর বাইরে এরকম গোল গোল দানা থাকে। সো এই টোটালটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিডের ভিতরে প্রোটিন থাকে। তো তারপরে ক্যাপসিডের বাইরে গোল গোল যে ছোট ছোট একক, সেই এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। তারপর বন্ধুরা ভিতরের যে একটা সাইটোপ্লাজমের মতো এই যে মানে আর কি, এটা সাইটোপ্লাজম না, এটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। সো এই সব কিছু মিলে আমাদের ভাইরাস। তো চলো আমি চিত্রটা তুমি একটু দেখে নাও। এটা হচ্ছে এনভেলপ আবরণ, তারপর এটা হচ্ছে স্পাইক, এটা হচ্ছে ক্যাপসোমিয়ার। কারণ ক্যাপসোমিয়ারের আগে আমাকে জানতে হবে টোটালটা হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিডের ভিতরে ছোট ছোট দানাগুলো, সেই একটা করে একক, সেই এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে। তো এটা ছিল আমাদের ভাইরাস। অবশ্যই নিচে লিখবা কোনো একটা চিত্র আঁকার পরে লিখবা ভাইরাস, মানে ভাইরাস না চিত্র, চিত্রের নাম দিবা কোনো একটা চিত্র লেখার পরে। সো বন্ধুরা আমাদের চিত্র দেখা শেষ। এর মধ্যে থেকে আমাদের মেইন কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাসের ডিএনএ থাকে।
সকল মোজাইক ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, শুধুমাত্র ফুলকপির মোজাইক ভাইরাস বাদে। এই কথাটা ভালো মতো মাথায় গেঁথে নাও তোমরা। সকল মোজাইক ভাইরাসকে বলা হয় হচ্ছে আরএনএ ভাইরাস, কিন্তু ফুলকপির মোজাইক ভাইরাস হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। তো এটা আমরা জানলাম। এখন আমরা জানি সর্দি জ্বরে হাঁচির উদ্রেক করে কে? ক্যাপসিড। ক্যাপসিডে কি কি থাকে? প্রোটিন অণু, আমি তো বলেই দিয়েছি, এটা আমাদের প্রোটিন অণু দিয়ে ক্যাপসিড গঠিত। আর ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, আরএনএ, ডিএনএ। নিউক্লিক অ্যাসিড হচ্ছে, আর এখানে এনভেলপ হচ্ছে 10 থেকে 15 মাইক্রোমিটার পুরো। তোমরা এগুলো পড়ে নিবা। আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক দিই, যে হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস মনে রাখার কিছু তো আসো ডিএনএ ভাইরাস মনে রাখার একটা শর্ট ট্রিক, সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস। টিপুর ভাই ডিএনএ টিটু ভ্যাকসিনিয়া হতে ফুলকপি নিয়ে এলো। এখানে টিপুর ভাই ডিএনএ টিটু, এখানে ডিএনএ ভাইরাস হচ্ছে টিটু ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস হতে থেকে হচ্ছে হার্পিস ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস নিয়ে হচ্ছে আর এলো অ্যাডিনো ভাইরাস, অ্যাডিনো সিমপ্লেক্স ভাইরাস। তো এগুলা তোমরা একটু নোট করে নাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি আরেকবার। টিপুর ভাই ডিএনএ টিটু ভ্যাকসিনিয়া হতে ফুলকপি নিয়ে এলো। তো টিপুর ভাই ডিএনএ, ডিএনএ এই কথাটা দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এর মধ্যে টিটু ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, ফুলকপি মোজাইক ভাইরাস, এটা আমি বলেই দিয়েছি। সকল মোজাইক ভাইরাস কিন্তু আরএনএ, শুধুমাত্র ফুলকপি বাদে। তো এলোতে হচ্ছে অ্যাডিনো ভাইরাস। তো আরএনএ ভাইরাস মনে রাখার আরেকটা শর্ট ট্রিক্স আছে, সেটা হচ্ছে আরএনএ টিএমবি এইচআইভি কে ডেপো মারে। এর মানে হচ্ছে আরএনএ ভাইরাস হচ্ছে টিএমবি এইচআইভি, আর ডেপোতে হচ্ছে ডেঙ্গু পোলিও, মারেতে হচ্ছে মাম্পস, আর রেতে হচ্ছে র্যাবিস। মাম্পস র্যাবিস, ম্যালেরিয়া না কিন্তু, মাম্পস। তো আবরণীযুক্ত ভাইরাস মনে রাখার একটা সুন্দর টেকনিক আছে, সেটা হচ্ছে হাই করোনা ভাইরাস। তোমরা এটা বই থেকে সুন্দরভাবে দেখে নিবা, বাট এই শর্ট ট্রিকগুলো পাবে না, আমি তোমাদের এটা বলে দিই। আবরণীযুক্ত ভাইরাস হচ্ছে হাই করোনা ভাইরাস। আমি এখানে করোনা ভাইরাস পরবর্তীতে অ্যাড হয়েছে, তো এর আগে ছিল না, তাই আমি লিখছিলাম না আর কি। তো হাই করোনা ভাইরাস, এখান থেকে আমরা বুঝতেই পারি যে হাইতে হচ্ছে এইচআইভি, আর আই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর হচ্ছে করোনা ভাইরাস। এরা হচ্ছে আবরণীযুক্ত ভাইরাস। আর আবরণী বিহীন বা মুক্ত ভাইরাস হচ্ছে টিএমবি টিটু, এই দুটা মনে রাখবা। আরএনএ দ্বিসূত্রক ভাইরাসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস, যে আরএনএ দ্বিসূত্রক। আরএনএ ভাইরাস আমরা মূলত জানি যে একসূত্র, কারণ একসূত্রক পলিনিউক্লিওটাইডের মানে গঠনকে বলা হয় হচ্ছে আরএনএ, আর পলিনিউক্লিওটাইডের দ্বিসূত্রক গঠনকে বলা হয় হচ্ছে ডিএনএ। তো আরএনএ মূলত একসূত্রক হয়, বাট দ্বিসূত্রক আরএনএও থাকে, সেটা হচ্ছে ব্যতিক্রম। দ্বিসূত্রক আরএনএ ভাইরাস সেটা হচ্ছে রিও, আর হচ্ছে ধানের বামন রোগের ভাইরাস। আর একসূত্রক আরএনএ ভাইরাস সেটা হচ্ছে M13 কলিফাস, আর হচ্ছে ফাই, মনে হয় এটা ফাই 134, এই যে আরএনএ বাট দ্বিসূত্রক। কি হচ্ছে, লিখতে পারছি না কেন? আরএনএ কিন্তু দ্বিসূত্রক। এটা হচ্ছে রিও ভাইরাস আর ধানের বামন রোগ সৃষ্টিকারী ভাইরাস। আরএনএ কিন্তু দ্বিসূত্রক। রিও ধানের বামন রোগ সৃষ্টিকারী ভাইরাস, রিও ভাইরাস, এটা কিন্তু বেশি আসে। আর ডিএনএ কিন্তু একসূত্রক। এটা হচ্ছে আমাদের ফাই এক্স 134, আর হচ্ছে M13 কলিফাজ। তো ফাজ ভাইরাস সম্পর্কে আমরা পরবর্তীতে পড়বো, আমাদের বেশি ইম্পর্টেন্ট এটা M13 কলিফাজ। হ্যাঁ, তারপরে আমরা আকৃতি অনুযায়ী যদি দেখি, দণ্ডাকৃতি হচ্ছে আমাদের এটিএম, তারপর হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস। দণ্ডাকৃতি যে কোনো ভাইরাসকে মনে রাখার কিছু শর্ট টেকনিক, সেটা হচ্ছে এটিএম। এটিএম কেমন হয়? এটিএম বুথে তো আমরা সবাই গেছি টাকা তোলার জন্য। এটিএম বুথ একটা দণ্ডাকৃতির মতো হয়, তাই আমরা সেটা দিয়ে বুঝছি যে দণ্ডাকৃতি এটিএম। দণ্ডাকৃতি ভাইরাস হচ্ছে এটিএম, মানে এতে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস, টিতে TMV, আর হচ্ছে এম এ হচ্ছে মাম্পস ভাইরাস। দেখো তোমরা এটা মিলিয়ে দেখবা, এই যে আলফা আলফা মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস, আর হচ্ছে TMV। তারপরে এখানে গোলাকৃতি ভাইরাস মনে রাখার একটা শর্ট টেকনিক, সেটা হচ্ছে গোল পোল এইচআইভি টিআইভি ডেঙ্গু। গোল পোল এইচআইভি টিআইভি ডেঙ্গু। ডেঙ্গুর নামটা দেখলে মনে হয় যে গোল, কারণ ডি এর একটু গোল টাইপসের, মানে মনে রাখতে হবে আর কি। গোল পোল এইচআইভি টিআইভি, তো গোল দিয়ে মনে রাখা হয় যে এটা গোলাকৃতির ভাইরাস। তার পোলিও ভাইরাস, এইচআইভি টিআইভি, আর ডেঙ্গু ভাইরাস হচ্ছে গোলাকৃতি। বহুভুজাকার ঘন ক্ষেত্রাকার, বহুভুজাকার বা ঘনক্ষেত্রাকার। ঘনক কিন্তু একটা বহুভুজ, এটা কিন্তু চতুর্ভুজ, ত্রিভুজ বা বৃত্ত না, এটা একটা বহুভুজ, তাই এটাকেও বহুভুজের মধ্যেই ধরা হয়েছে। তো বহুভুজ আকার বা ঘনক্ষেত্রাকার, এটা হচ্ছে হেভি ঘন, আমরা এটা দিয়ে মনে রাখতে পারি যে হেভি ঘন। এর মাধ্যমে হেতে হচ্ছে হার্পিস, আর ভিতে হচ্ছে ভ্যাকসিনিয়া। দাঁড়াও, ভ্যাকসিনিয়া কি ভ্যারিওলা, আমরা এটা একটু দেখি। ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যারিওলা না কিন্তু বন্ধুরা, হেভি ভ্যাকসিনিয়া।
এই দুইটা মনে রাখবা, হার্পিস আর ভ্যাকসিনিয়া। তারপর বন্ধুরা, ব্যাঙাচি আকৃতির, আমরা কিন্তু আমাদের জুওলজির ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম ব্যাঙাচির পা কিন্তু ট্যাডপোলের মতো। ট্যাডপোল, ট্যাডপোল হচ্ছে যদি হয় তাহলে টিতে ট্যাডপোল। তাই ব্যাঙাচি আকার যে কোনো ভাইরাস হচ্ছে T2, T4, T6, মানে টি দিয়ে আর কি। তারপর সিলিন্ড্রিক্যাল বা সিলিন্ডার আকৃতির, এটা দিয়ে আমরা মনে রেখেছি যে হচ্ছে স্ট্রিক মই। মই তো একটা স্ট্রিকের মতো, মানে এরকম আর কি। তো এখান থেকে ময়ে হচ্ছে আমাদের ময়ের পরে হচ্ছে হর্ষই আছে, এটা রস্যই, সেটা দিয়ে ইবোলা ভাইরাস আর স্ট্রিক, ময়ের স্ট্রিক ভাইরাস বলা হয়। এই যে স্ট্রিক মই দিয়ে মনে রাখছি মটরের স্ট্রিক ভাইরাস আর ইবোলা ভাইরাস। এটা দেখলে তোমাদের মনে পড়ে যাবে, এমসিকিউ যখন এগুলো আসে তখন অপশন দেখলে মনে পড়বে, যখন যদি তোমরা এগুলো ভালো মতো পড়ো। এবং অবশ্যই আমি যে শর্ট টেকনিকগুলো দিচ্ছি এগুলো মুখস্থ করার পর তোমরা অবশ্যই এগুলো মিলাবে এবং নিজে নিজে প্র্যাকটিস করবে, যাতে করে তুমি এই বিষয়ে ভালো মতো একটা দক্ষতা অর্জন করতে পারো। তো ডিম্বাকৃতি, এটা দিয়ে আমরা মনে রাখি যে ইন্ডিয়াতে আমরা দেখি যে ইনফ্লুয়েঞ্জা আর হচ্ছে ডিয়া, এটা হচ্ছে ডিম্বাকৃতির, তাই ইনফ্লুয়েঞ্জা। তো এইগুলাই ছিল আমাদের মূলত পড়া। আর আমরা এখানে এই যে এগুলাই তোমরা দেখবা M13 কলিফাজ ওই সবই। তো আমি আজকের ভিডিও আর বেশি লং করতে চাচ্ছি না, তোমাদেরকে এ পর্যন্তই পড়ালাম। পরবর্তীতে আমি তোমাদেরকে আরেকটু পড়াই দেব এবং দেখা যাক কতদূর আমরা আগাতে পারি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই এটা চাইলে শেয়ার করতে পারো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদূর পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।